কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা 3 কোয়েশ্চেন্স নামে যে টেক্সটটা রয়েছে ক্লাস 12-এর তার পার্ট 2টা পড়বো। দেখো পেজ নম্বর 55 তুমি ওপেন করে নাও। আর আগের পার্ট 1-এ আশা করছি তুমি সমস্ত কিছু বুঝতে পেরে গেছো। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় অ্যাভেলেবেল, যদি তোমার কোনো রকম সমস্যা থাকে বা কেমন লাগলো টেক্সটটা পড়ানো সেটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিও ডেসক্রিপশানে একবার চেক করে দেখো, সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমার যদি প্রয়োজন হয় যে এটা তুমি পড়ে দেখবে একদম সঠিক মানে সহযোগে, আর তার সাথে তার মধ্যে ওয়ার্ড মিনিংও সমস্ত কিছু দেওয়া থাকবে, দেখো আমাদের ওয়েবসাইটের সেই লিঙ্কটায় ক্লিক করো এবং সেখানে গিয়ে তুমি খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে। দেখো তোমার কোনো রকম অসুবিধা হবে না, এমনভাবে মিনিং দেওয়া থাকে যেগুলোর সাথে তুমি রিলেট করতে পারবে গল্পটার যা থিম সেই বিষয়টা। অন্যান্য জায়গায় দেখি প্রচণ্ড ভুল দেওয়া থাকে, তো এখানে একদম ওই সব বিষয়ে চিন্তা করতে হবে না তোমাকে। দেখো এবার আমরা পেজ নাম্বার 55-এ পার্ট 2 যে অংশটা সেটা শুরু করছি। বাট দেন এগেইন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল। বাট মানে তার কিন্তু, দেন মানে তারপর, এগেইন পুনরায়, আদার সেড অন্যান্যরা বলেছিল, দেয়ার ওয়ার সাম থিংস কিছু কিছু জিনিস রয়েছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল, যেগুলোকে সবার সামনে, পরিষদের সামনে নিয়ে আসার জন্য অপেক্ষা করা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, বরং সেগুলোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে সেগুলোর দায়িত্বভার নেওয়া হবে না নেওয়া হবে না। দেখো এর মানেটা আরেকবার বলে দিচ্ছি। বাট দেন এগেইন আদার সেড, কিন্তু তারপরে আবার অন্যরা বললেন যে দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, কিছু ব্যাপার আছে যেগুলো পরিষদের সামনে বা সবার সামনে উপস্থাপিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, বরং সেগুলোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে সেগুলোর দায়িত্বভার নেওয়া হবে কি হবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা স্থির করতে গিয়ে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনের অবশ্যই আগে আগে জানা প্রয়োজন যে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এবং আগে আগে কারা জানতে পারবে? শুধুমাত্র ম্যাজিশিয়ান যারা রয়েছেন, যারা জাদুকর রয়েছেন, তারাই এই আগে আগে জানতে পারবেন। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাই এবং এই তাই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজন মাস্ট কনসাল্ট অবশ্যই পরামর্শ নেবে। কার পরামর্শ নেবে? একজন জাদুকরের। আশা করছি এতটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। দেখো এবার পরের লাইনটা, ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল তারও উত্তর ছিল সেই একই রকমভাবে বিভিন্ন রকমের। সাম সেড, কেউ কেউ বলেছিল, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, যাদের সব থেকে দরকার যাদের, তারা হলেন তার পরিষদের সদস্যরা। কাউন্সিলর মানে যারা পরিষদের সদস্য রয়েছেন, যারা জারকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেন। আদার্স অন্যান্যরা বলছে, দ্য প্রিস্ট, পুরোহিতদের বেশি প্রয়োজন। প্রিস্ট মানে পুরোহিত। আদার্স দ্য ডক্টরস, অন্যান্যরা বলছে ডাক্তারদের বেশি প্রয়োজন। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার যখন কেউ কেউ বলছে কি যারা যোদ্ধা রয়েছে, ওয়ারিয়ার মানে যোদ্ধা, তারা হচ্ছেন সবথেকে বেশি প্রয়োজনীয়। নেসেসারি মানে প্রয়োজনীয় বা সবথেকে বেশি দরকারি, যেমন বলতে পারো তুমি ওয়ারিয়ার মানে যোদ্ধা, এখানে প্লুরাল ফর্মে রয়েছে ওয়ারিয়ার্স মানে যোদ্ধারা। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নটার ব্যাপারে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে তৃতীয় প্রশ্নটা কে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা পেশা কি। অকুপেশন মানে অ্যাকচুয়াল পেশা, কিন্তু এখানে দেখব কাজ ইন্ডিকেট করছে। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিয়েছিলেন, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে এই পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিজ্ঞান। সায়েন্স মানে বিজ্ঞান। আদার সেড, অন্যান্যরা বলেছিল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হলো যুদ্ধবিদ্যায় দক্ষতা। স্কিল মানে দক্ষতা, বলে না স্কিল বৃদ্ধি করো, নিজের দক্ষতা বৃদ্ধি করো, তো এইখানে এটাই বলা হয়েছে। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যান্যরা বলেছিল এটা হলো যুদ্ধক্ষেত্রে দক্ষতা। অ্যান্ড আদার্স অন্যান্যরা এগেইন আবার দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার অন্যান্যরা আবার কি উত্তর দিচ্ছে যে এটা হলো ধার্মিক পুজো অর্চনা, সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। রিলিজিয়াস মানে ধর্মীয়, আর ওরশিপ মানে পুজো করা, তো ধর্মীয় পুজো অর্চনা, এই কথাটা কেউ কেউ বলছেন।
অল দ্য আনসার্স বিইং ডিফারেন্ট, তো আমরা দেখছি সমস্ত উত্তরগুলো এক একজনের এক এক রকম উত্তর আসছে। সেই জন্য দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কারুর সাথেই সম্মত হলেন না, কারুর সাথেই তিনি রাজি হলেন না, সহমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, রিওয়ার্ড মানে পুরস্কার, বলা হয়েছিল যিনি সঠিক উত্তর দেবেন তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু রাজার যেহেতু কোনো উত্তরই ভালো লাগলো না, সেই জন্য কাউকেই তিনি পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তবুও উইশ মানে ইচ্ছা করা, নিজের এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক উত্তর খুঁজতে ইচ্ছা করছে রাজার বা জারের। সেই জন্য হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি স্থির করলেন আলোচনা করবেন একজন হারমিটের সাথে, একজন সন্ন্যাসীর সাথে, বা একজন যিনি সাধু ব্যক্তি রয়েছেন তার সাথে। হারমিট মানে সন্ন্যাসী, তোমরা জানো। ওয়াইডলি রিনোন্ড ফর হিজ উইজডম, যিনি বহু প্রসিদ্ধ ছিলেন, রিনোন্ড মানে বিখ্যাত, প্রসিদ্ধ ছিলেন চারিদিকে, ফর হিজ উইজডম, তার প্রজ্ঞার জন্য বা তার জ্ঞানের জন্য। তাহলে শেষ পর্যন্ত তিনি কি ঠিক করলেন যে একজন সাধুর সাথে বা একজন সন্ন্যাসীর সাথে তিনি কনসাল্ট করবেন, তিনি আলোচনা করবেন এই প্রশ্নগুলো সম্পর্কে, তাহলেই তার কাছ থেকে সঠিক উত্তরটা পেয়ে যাবেন। দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। দেখো, দ্য হারমিট সেই সন্ন্যাসীটি লিভড ইন এ উড, জঙ্গলের মধ্যে বাস করতেন। উড মানে আমরা জানি কাঠ, কিন্তু এখানে জঙ্গলের কথা বলা হচ্ছে। তোমরা যে পেন্সিল ইউজ করো উড পেন্সিল বলো না, অনেকে উড পেন্সিল বলে, উড পেন্সিল না, হর্ষৌ ট না, এটা হর্ষৌ ড, উড মানে কাঠ, কাঠের তৈরি পেন্সিলটা হয় না, সেই জন্য সেটাকে উড পেন্সিল বলা হয়। এখানে উড বলতে জঙ্গলের কথা বলছে, যে সন্ন্যাসীটা একটা জঙ্গলে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, তিনি যেখান ছেড়ে কখনো বেরোতেন না, তিনি সেখানেই থাকতেন, সেই জায়গা ছেড়ে বেরোতেন না, সেই জঙ্গল ছেড়ে বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, কমন মানে সাধারণ, ফোক মানে যে সমস্ত ব্যক্তিরা সাধারণ ব্যক্তিরা রয়েছে তাদের কথা, কমন ফোক, কমন মানে সাধারণ, ফোক মানে লোকজন, তো সাধারণ লোকজন ছাড়া তিনি কারোর সাথে মিশতেন না। উচ্চবংশীয় লোকজন ঘোড়ার গাড়ি করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, তখনকার সময় যদিও 4 চাকা ছিল না, মানে বুঝতেই পারছো আমি তোমাকে বোঝাতে চাইছি যে খুব হাইফাই লোকজন, খুব ওয়েলদি, খুব রিচ, তাদের সাথে একদমই মিশতেন না এই সন্ন্যাসী। এমন অনেক সন্ন্যাসী রয়েছেন, তো ইনিও ছিলেন তাদের মধ্যেই একজন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, এবার রাজার তো ইচ্ছা, জারের তো ইচ্ছা তার সাথে দেখা করবেন এবং তার প্রশ্নের উত্তরগুলো তার কাছ থেকে নেবেন। সেই জন্য তিনি যদি ঘোড়াই করে যান তাহলে কী হবে, সেই সন্ন্যাসী তাকে পাত্তাই দেবে না, তার সাথে দেখাই করবে না। সেই জন্য তিনি সাধারণ পোশাক পরে যাচ্ছেন, সাধারণ মানুষের পোশাক যেমন হয় সেই রকম পরে যাচ্ছেন। রাজার তো পোশাক জানো তোমরা, প্রচণ্ড ল্যাভিশ লাইফস্টাইল হয় রাজাদের, একদম সোনা দিয়ে বাঁধানো জিনিসপত্র তারা পরিধান করে থাকেন, সবসময় সোনার গয়না গাদা গাদা পরা থাকে, তার সাথে তাদের জামা কাপড়ের মধ্যেও সোনা দিয়ে কাজ করা থাকে, তো সেই জন্য সেগুলোকে তিনি খুলে রেখে সাধারণ মানুষের পোশাক পরে যাচ্ছেন সেখানে। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, এবং হারমিট যে জায়গায় থাকেন, যে আশ্রমে থাকেন বা যে ঘরে থাকেন, যেটা খুশি বলতে পারো, সেখানে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকেও নেমে পড়লেন, ঘোড়ায় চেপে তিনি যাবেন না এটাই স্থির করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালন, বডিগার্ড যারা রয়েছে তাদেরকেও নিয়ে যাচ্ছেন না সাথে, কারণ যতই তিনি একজন মলিন পোশাক পরে বা সাধারণ মানুষের মতো পোশাক পরে যান, সাথে যখন অতগুলো লোকজন থাকবে, তারা তরবারি নিয়ে আছে, অস্ত্রশস্ত্র নিয়ে আছে, তখন দেখেই সন্ন্যাসী তিনি বুঝতে পেরে যাবেন যে এটা একজন সাধারণ মানুষ নয়, এটা রাজা। সেই জন্য তিনি তখন দেখা করবেন না, সেই জন্য তিনি কোনো সুযোগ হারাতে চাইছেন না আর কি। সমস্ত যারা বডিগার্ড রয়েছে তাদেরকেও তিনি রেখে দিয়ে চলে যাচ্ছেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, যখন জার তার কাছে গেলেন, পৌঁছালেন, তখন হারমিট কী করছিল, ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। হাট মানে কি, HUT, হাট মানে কুঁড়ে ঘর। হারমিট ওয়াজ ডিগিং, ডিগ করা মানে খোঁড়া, খুঁড়ছিলেন, গ্রাউন্ড মানে মাটিটা, ইন ফ্রন্ট অফ হিজ হাট তার কুঁড়ে ঘরের সামনে, মানে যখন জার তার কাছে পৌঁছালেন তখন হারমিট কী করছিল, তার কুঁড়ে ঘরের সামনের মাটিটা খুঁড়ছিলেন। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি তাকে অভিবাদন জানালেন এবং তারপর ওয়েন্ট অন চালিয়ে গেলেন, আবার কন্টিনিউ করতে লাগলেন তার খোঁড়ার কাজটা, ডিগ করা, ডিগিং মানে খোঁড়ার কাজটায়। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, এই হারমিট কেমন ছিলেন, শীর্ণ এবং দুর্বল। ফ্রেল মানে একদম শীর্ণ হয়েছিলেন, খাওয়া দাওয়া হয়তো ঠিক সময় হতো না। যারা সন্ন্যাসী হন, প্রকৃত সন্ন্যাসী, তাদের তো খাওয়া দাওয়ার বিষয়ে খেয়াল থাকে না, তারা তাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়েই ব্যস্ত হয়ে থাকেন, তো ইনিও হয়তো তেমনই ছিলেন। সেই জন্য তিনি ছিলেন কেমন, খুব ফ্রেইল এবং উইক, খুব শীর্ণ এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্ট্রাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ হি ব্রিথেড হেভিলি। ইচ টাইম, প্রতিবার, হি স্টাক হিজ স্পেড, তিনি
কোদাল, স্পেড মানে হচ্ছে কোদাল। আমি তোমাকে ছবি দেখিয়ে দিচ্ছি, দেখো এই ধরনের হয়ে থাকে, তোমরা সবাই দেখেছো, বাড়িতেও ইউজ হয় হিউজভাবে। কোনো বড় গাড়ি টাড়ি থেকে যখন বালি পাথর এসব নামানো হয় তখনও ইউজ করা হয় প্রচণ্ড রকমভাবে। তো এই ধরনের একটা কোদাল ব্যবহার করছেন। কি করছেন সন্ন্যাসীটা? কোদালটা দিয়ে মাটি একবার কোপাচ্ছেন, অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, এবং অল্প মাটি তুলছেন, অল্প মাটি যাই তুলছেন, হি ব্রিদেড হেভিলি, এবং তিনি ভারীভাবে একদম গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছেন, হাঁপিয়ে উঠছেন বলতে পারো তুমি। তো বুঝতেই পারছো তিনি খুব শীর্ণ এবং দুর্বল ছিলেন, সেই জন্য মাটি কোপাতে তাকে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে। এটা তার এই সিচুয়েশান দেখেই বোঝা যাচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, সেই রাজা, সেই জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স। আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ, তোমাকে জিজ্ঞাসা করতে বা আপনাকে জিজ্ঞাসা করতে, টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টে উত্তর। তাহলে আমি তোমার কাছে এসেছি জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করতে 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মানে তোমাকে অনুরোধ করতে 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এরকমও বলতে পারো, বা 3টে প্রশ্নের উত্তর তোমাকে জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? বলছে হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি শিখতে পারি, টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজ করতে, অ্যাট দ্য রাইট টাইম, একদম সঠিক সময়ে, মানে আমি সঠিক সময়ে কীভাবে সঠিক কাজ করতে পারি, এটা কীভাবে শিখতে পারি। তারপরে এখনও তার প্রশ্নের শেষ হয়নি, বলছে হু আর দ্য পিপল আই মোস্ট নিড, পিপল মানে লোকজন, কারা হচ্ছে সেই সমস্ত লোকজন যাদের আমার বেশি প্রয়োজন, আই মোস্ট নিড, নিড মানে প্রয়োজন, তোমরা জানো। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান দ্য রেস্ট, এবং টু হুম কাদের প্রতি, শুড আই দেয়ারফোর আমি সেই জন্য, পে মোর অ্যাটেনশন দ্যান দ্য রেস্ট অন্যদের থেকে বেশি অ্যাটেনশন দেবো, বেশি মনোযোগ দেবো। দেখো এটার আমি আবার বলে দিচ্ছি, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কাদের আমার সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন, তাই কাদের প্রতি অন্যদের থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত হবে আমার। বুঝতে পারছো আশা করি। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন সমস্ত কাজগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগের দাবি করে বা প্রথম মনোযোগের প্রয়োজন হয় সেগুলোতে। মানে বুঝতে পারছো, যে কাজটা বেশি প্রয়োজন হবে, বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজটাই প্রথমে করা উচিত, সব থেকে বেশি মনোযোগ তাহলে সেই কাজেই পড়বে। এই জন্য বলা হয় যে পড়াটা পড়তে খারাপ লাগছে, খারাপ লাগলেও তোমার পরীক্ষা তো তোমাকে দিতে হবেই, সেই জন্য সেই পড়াটাকে আগে তৈরি করে ফেলো, যেটা পড়তে তোমার বাজে লাগছে, বিরক্ত লাগছে, সেটাকে রেডি করে ফেলো, তারপরে যেগুলো ভালো লাগছে সেগুলোকে তো তুমি ইজিলি করে ফেলতেই পারবে। দেখো, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন ব্যাপারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমার প্রথম মনোযোগ দাবি করে। অ্যাটেনশন মানে মনোযোগ, বলে না অ্যাটেন্টিভলি পড়ো, প্রচণ্ড রকমভাবে খুব অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, তো এই অ্যাটেনশন মানে মনোযোগ। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, এই হারমিট, এই যে যিনি সন্ন্যাসী রয়েছেন, তিনি শুনলেন জারের কথা কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তিনি কি করলেন, সরি তোমাকে দেখালাম আমি, তাহলে বুঝতে পারতে না, হাতে থুতু দিলেন, হাতে থুতু দিয়ে ভালো করে ওই কোদালটাকে ধরলেন, ধরে কি করলেন, ওয়েন্ট অন ডিগিং, আবার খোঁড়া চালিয়ে যেতে লাগলেন। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, পুনরায় খোঁড়া শুরু করে দিলেন। ইউ আর টায়ার্ড সেইড দ্য জার, জার তাকে বললেন যে আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আমাকে ওই কোদালটা নিতে দিন এবং কিছুক্ষণ কাজ করতে দিন আপনার হয়ে, ফর ইউ মানে আপনার জন্য, ওই আপনার হয়ে কিছুক্ষণ কাজ করতে দিন আমাকে। আশা করছি তুমি এতটার মধ্যে সব কিছু বুঝতে পেরে গেছো। এখানেই পার্ট 2টা শেষ করলাম। তুমি ডেসক্রিপশনটা আবার চেক করো, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আমরা মাঝে মাঝে কীভাবেও করি সেটাতেও তুমি পার্টিসিপেট করতে পারবে এবং খুব সুন্দর আকর্ষণীয় রিওয়ার্ডস সমস্ত তুমি জিতে নিতে পারবে। তো অবশ্যই ডেসক্রিপশনটা চেক করতে ভুলো না। ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি তুমি এখনও না করে থাকো, আর কারণ এই চ্যানেল তোমার জীবন বদলে দেবে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, অনেক গুরুত্বপূর্ণ টেক্সট আসছে যেগুলো তোমার সাংঘাতিক রকমের কাজে দেবে। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। ততক্ষণের জন্য হ্যাপি রিডিং।